ভাবুন তো, এমন একজন রাজা যার প্রাসাদের সামনেই হাজার হাজার মানুষের লাশ খুঁটির উপর ঝুলছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর গন্ধ। দূর থেকে সেই দৃশ্য দেখে শত্রু সৈন্যরা যুদ্ধ করার আগেই ভয়েই পালিয়ে যাচ্ছে। এটা কোনো ভৌতিক সিনেমার গল্প নয়, এটি ইতিহাসের এমন এক শাসকের গল্প যার নাম শুনলেই আজও মানুষ শিউরে উঠবে। কি সেই গল্প? আসুন জেনে নেওয়া যাক সেই গল্প। তিনি হলেন ব্লাদ তৃতীয়, যিনি ইতিহাসে বেশি পরিচিত ব্লাদ দ্য ইম্পেলার নামে। অনেকেই বিশ্বাস করেন বিখ্যাত কাল্পনিক চরিত্র ড্রাকুলা তৈরির অনুপ্রেরণাও এসেছিল তার জীবন থেকে। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি জন্মগতভাবেই নিষ্ঠুর ছিলেন, নাকি সময় ও পরিস্থিতি তাকে এমন এক মানুষে পরিণত করেছিল যার নিষ্ঠুরতার গল্প শত শত বছর পরও মানুষ বলে? আজকের ভিডিওতে আমরা জানব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রাজাদের এক সম্পূর্ণ কাহিনী। সেই রাজার শৈশব। 1431 সাল বর্তমান রোমানিয়ার ট্রান্সিলভানিয়া অঞ্চলে জন্ম নেন ব্লাদ। তার বাবা ছিলেন ব্লাদ দ্বিতীয় ড্রাকুল। তিনি ছিলেন এক যোদ্ধা এবং অর্ডার অব দ্য ড্রাগন নামের একটি খ্রিস্টান সামরিক সংগঠনের সদস্য। ড্রাকুল শব্দের অর্থ ড্রাগন, আর ড্রাকুলা শব্দের অর্থ ড্রাগনের সন্তান। সেই নামই পরে ইতিহাসে কিংবদন্তি হয়ে যায়। কিন্তু ব্লাদের শৈশব ছিল না কোনো রাজপুত্রের সুখের জীবন। সেই সময় ইউরোপের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য। ছোট ছোট রাজ্যগুলোকে তাদের আনুগত্য স্বীকার করতে হতো। রাজনৈতিক চুক্তির অংশ হিসেবে মাত্র 11 বছর বয়সে ব্লাদ এবং তার ছোট ভাই রাধুকে অটোমানদের কাছে জিম্মি হিসেবে পাঠানো হয়। বন্দি জীবন অটোমানদের দুর্গে বছরের পর বছর কাটাতে হয় ব্লাদকে। সেখানে তিনি যুদ্ধবিদ্যা, ঘোড়াসওয়ারি এবং কৌশল শিখলেও নিজের চোখে দেখে নিষ্ঠুর শাস্তি, নির্যাতন এবং মৃত্যুদণ্ড। ইতিহাসবিদদের ধারণা, এই কঠিন অভিজ্ঞতায় তার মন মানসিকতাকে গভীরভাবে বদলে দেয়। বন্দি জীবনে তিনি একটি বিষয় বুঝেছিলেন, ক্ষমতা হারালে সম্মান থাকে না, দুর্বল হলে বেঁচে থাকাও কঠিন। এই শিক্ষা তার ভবিষ্যৎ জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। প্রতিশোধের আগুন। কয়েক বছর পর তিনি জানতে পারেন তার বাবাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার বড় ভাইকেও জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে অনেক ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। এই খবর ব্লাদকে ভেতর থেকে ভেঙে দেয়। তিনি শপথ করেন, যারা তার পরিবারের ক্ষতি করেছে তাদের কাউকেই তিনি ক্ষমা করবেন না। এই শপথই একদিন ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধের গল্পে পরিণত হবে। ক্ষমতায় ফেরা। 1456 সালে নানা সংঘর্ষের পর ব্লাদ ওয়ালাচিয়ার সিংহাসন দখল করেন। ক্ষমতায় বসেই তিনি বুঝিয়ে দেন, এখান থেকে এই রাজ্যে একটাই আইন চলবে, আর সেই আইন তৈরি করবেন তিনি নিজেই। দুর্নীতিবাজ, অভিজাত, বিশ্বাসঘাতক সেনাপতি, চোর, ডাকাত কেউ তার রোষ থেকে রক্ষা পায়নি। অনেককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মানুষ বুঝতে শুরু করে নতুন রাজা শুধু কঠোর নয়, তিনি ভয়ের আরেক নাম। কিন্তু কেউ তখনও কল্পনা করতে পারেনি সামনে আরও কত ভয়ঙ্কর অধ্যায় অপেক্ষা করছে। কারণ খুব শীঘ্রই ব্লাদ এমন এক শাস্তি চালু করবেন যা ইতিহাসে তাকে চিরদিনের জন্য দ্য ইম্পেলার নামে পরিচিত করে তুলবে। ব্লাদ মনে করতেন, অপরাধ দমন করতে হলে এমন শাস্তি দিতে হবে যা দেখে আর কেউ অপরাধ করার সাহস না পায়। তিনি বেছে নিলেন এক ভয়ঙ্কর পদ্ধতি, খুঁটিতে বিদ্ধ করে মৃত্যুদণ্ড। এই শাস্তিতে একটি লম্বা মসৃণ কাঠের খুঁটি মানুষের শরীরের নিচের দিক দিয়ে প্রবেশ করিয়ে ধীরে ধীরে উপরে বের করা হতো। খুঁটিটি এমনভাবে বসানো হতো যাতে মানুষ সঙ্গে সঙ্গে মারা না যায়। অনেকেই ঘন্টার পর ঘন্টা, কখনো 1-2 দিন পর্যন্ত অসহনীয় যন্ত্রণায় ছটফট করত। এই নিষ্ঠুর পদ্ধতির কারণেই ইতিহাসে ব্লাদের নাম হয়ে যায় দ্য ইম্পেলার, অর্থাৎ যিনি খুঁটিতে বিদ্ধ করেন। প্রথমে বড় প্রতিশোধ। ক্ষমতায় আসার কিছুদিন পর ব্লাদ তার বাবার মৃত্যুর জন্য দায়ী প্রভাবশালী অভিজাতদের একটি ভোজে আমন্ত্রণ জানান। তারা ভেবেছিল রাজা হয়তো অতীত ভুলে গেছেন, কিন্তু ভোজ শেষ হতেই সৈন্যরা চারদিক দিয়ে ঘিরে ফেলে। অনেককে সেখানেই মৃত্যুদণ্ড দেওয়া হয়, অন্যদের পাহাড়ের দুর্গ নির্মাণের কাজে বাধ্য করা হয়। কঠোর পরিশ্রম, ক্ষুধা ও রোগে তাদের অনেকেই মারা যায়। এভাবেই ব্লাদ জানিয়ে দেন, বিশ্বাসঘাতকতার শাস্তি তিনি কখনো ভুলে যান না। ব্লাদের রাজত্বে অপরাধ অনেক কমে গিয়েছিল বলে কিছু ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। একটি জনপ্রিয় কাহিনী অনুযায়ী রাজধানীর একটি কূপের পাশে তিনি সোনার
একটি পানপাত্র রেখে দিয়েছিলেন। এত মূল্যবান জিনিস হয়েও নাকি কেউ তা চুরি করার সাহস পায়নি। তবে ইতিহাসবিদরা মনে করিয়ে দেন এই কাহিনীর সত্যতা নিশ্চিত নয়, এটি তার কঠোর শাসনের প্রতীকী হিসেবে প্রচলিত একটি কিংবদন্তি। রক্তের বন। ব্লাড শুধু অপরাধী নয়, শত্রু সৈন্যদেরও প্রতিও ছিলেন নির্মম। যুদ্ধে বন্দী হওয়া অনেক সৈন্যকে খুঁটিতে বিদ্ধ করা হতো। এক সময় তার রাজ্যের বাইরে বিশাল এলাকা জুড়ে সারি সারি খুঁটির উপর ঝুলতে থাকে মানুষের মৃতদেহ। দূর থেকে দেখতে মনে হতো যেন ভয়ঙ্কর বন। এই দৃশ্যের উদ্দেশ্য ছিল একটাই, শত্রুর মনে এমন ভয় সৃষ্টি করা যাতে যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা দুর্বল হয়ে পড়ে। অটোমানদের সাথে সংঘর্ষ। এদিকে অটোমান সাম্রাজ্য ব্লাদের কাছে কর দাবি করে এবং তাদের আনুগত্য স্বীকার করতে বলে, কিন্তু ছোটোবেলায় যাদের কাছে তিনি বন্দী ছিলেন সেই সাম্রাজ্যের সামনে মাথা নত করতে তিনি রাজি হননি, বরং তিনি সীমান্তে থাকা অটোমান ঘাঁটিগুলোতে আকস্মিক হামলা চালায়। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে যে এসব অভিযানে হাজার হাজার অটোমান সৈন্য ও কর্মকর্তার মৃত্যু হয়। এতে অটোমান সুলতান প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং বিশাল বাহিনী নিয়ে ব্লাদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু সামনে অপেক্ষা করেছিল এমন এক দৃশ্য যা দেখে সেই বিশাল সেনাবাহিনী অনেক সৈন্য পর্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছিল। সেই ঘটনায় ব্লাদকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শাসকদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী সুলতান মেহমেদ দ্বিতীয় কয়েক 10,000 সৈন্য নিয়ে অভিযান শুরু করেন। অন্যদিকে ব্লাদের সেনাবাহিনী ছিল তুলনামূলকভাবে অনেক ছোট। সরাসরি যুদ্ধে জয় পাওয়া কঠিন বুঝেই ব্লাদ অন্য পথ বেছে নিলেন। তিনি গ্রামের পর গ্রাম খালি করে দেন, খাদ্য মজুদ ছড়িয়ে ফেলা হয়, কূপের পানি দূষিত করা হয়, শত্রুর হাতে যেন কোনো রসদ না পৌঁছায় সে ব্যবস্থা করা হয়, খাদ্যের গোডাউন পুড়িয়ে দেওয়া হয়। এটি ছিল এক ধরনের পোড়ামাটি কৌশল, যেখানে নিজের ভূখণ্ডের সম্পদ ধ্বংস করা হয় যাতে শত্রু সেগুলো ব্যবহার করতে না পারে। রাতের সেই ভয়ঙ্কর হামলা। 1462 সালের এক অন্ধকার রাতে ব্লাদ নির্বাচিত যোদ্ধাদের নিয়ে অটোমান শিবিরে আকস্মিক হামলা চালায়। চারদিকে আগুন, চিৎকার আর তলোয়ারের ঝনঝনানি। ইতিহাসে এই ঘটনাটি নাইট অ্যাটাক নামে পরিচিত। ব্লাদের লক্ষ্য ছিল সুলতান মেহমেদ দ্বিতীয়কে হত্যা করা, কিন্তু অন্ধকার ও বিভ্রান্তির কারণে তিনি সুলতানের মূল তাঁবু খুঁজে পাননি। তবুও এই হামলায় অটোমান বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং তাদের শিবিরে ভয় ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। খুঁটির বন। পরদিন অটোমান বাহিনী রাজধানীর দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু শহরের কাছাকাছি পৌঁছে তারা এমন এক দৃশ্য দেখে যা বহু ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। এটার ঘটনা সত্যতা প্রমাণ পাওয়া গেছে। দূর দূরান্ত পর্যন্ত হাজার হাজার খুঁটির উপর ঝুলছিল মানুষের মৃতদেহ। কিছু সূত্রে মৃতের সংখ্যা প্রায় 20,000 পর্যন্ত বলা হয়েছে, যদিও সঠিক সংখ্যা নিয়ে ইতিহাসবিদদের মতভেদ রয়েছে। এই দৃশ্য পরে ফরেস্ট অব দ্য ইম্পেরেল্ড বা খুঁটির বন নামে পরিচিত হয় সেই বনটি। মৃতদেহগুলো এমনভাবে সাজানো ছিল যেন পুরো এলাকায় একটি মৃত্যুর বন। বাতাসে পচনের গন্ধ, চারদিকে নীরবতা, আর সেই নীরবতার মাঝেই দাঁড়িয়েছিল মৃত্যুর বিভীষিকা। শত্রুর মনে ভয়ের জন্ম। বিভিন্ন ঐতিহাসিক বিবরণে বলা হয়েছে এই দৃশ্য দেখে অটোমান সৈন্যদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়ে। এমনকি সুলতান মেহমেদ দ্বিতীয় নাকি মন্তব্য করেছিলেন যে এমন একজন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ নয়, যে নিজের শত্রুদের মনে এত গভীর আতঙ্ক সৃষ্টি করতে পারে। যদিও এই উক্তির ভাষা বিভিন্ন সূত্রে ভিন্নভাবে পাওয়া যায়, তবুও ইতিহাসবিদরা একমত ব্লাদ ভয়কে যুদ্ধের অস্ত্র হিসেবে অসাধারণ দক্ষতায় ব্যবহার করেছিলেন। নায়ক না খলনায়ক? আজও ব্লাদকে নিয়ে বিতর্কিত মন্তব্য থামেনি। অনেক ইউরোপীয় লেখক তাকে রক্তপিপাসু অত্যাচারী হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে রোমানিয়ার কিছু ঐতিহাসিক তাকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা এক কঠোর কিন্তু সাহসী শাসক হিসেবে দেখেন। তাহলে সত্যটা কি? তিনি কি কেবল নিষ্ঠুর এক রাজা ছিলেন, নাকি সময়ের কঠিন বাস্তবতা তাকে এমন শাসকে পরিণত করেছিল? এই প্রশ্নের উত্তর খুঁজব পরের পর্বে, যেখানে জানা যাবে কিভাবে তার পতন ঘটল, কিভাবে তার মৃত্যু হলো, আর কিভাবে শত শত বছর পরে তার নাম জড়িয়ে গেল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভ্যাম্পায়ার
ড্রাকুলার কিংবদন্তির সঙ্গে। আজকে সেই গল্পটি বলবো। অটোমানদের বিরুদ্ধে যুদ্ধ চললেও ওয়ালাচিয়ার অনেক প্রভাবশালী অভিজাত ভ্লাদের কঠোর শাসনে অসন্তুষ্ট ছিল। তারা সুযোগের অপেক্ষায় ছিল। এদিকে অটোমান সুলতান ও ভ্লাদকে ক্ষমতা থেকে সরাতে মরিয়াছিলেন। শেষ পর্যন্ত রাজনৈতিক ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা ও সামরিক চাপে ভ্লাদের অবস্থান দুর্বল হয়ে পড়ে। তিনি বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। কারাগারে দীর্ঘ বছর ভ্লাদ প্রতিবেশী হাঙ্গেরিতে আশ্রয় চাইতে গেলে তাকে সাহায্য করার পরিবর্তে বন্দি করে রাখা হয়। ঐতিহাসিক সূত্র অনুযায়ী তিনি প্রায় 12 বছর বন্দী ছিলেন। এক সময়ে ভয়ঙ্কর রাজা এখন একটি কারাগারে বন্দী। যে মানুষ হাজার হাজার মানুষের ভাগ্য নির্ধারণ করতেন, এখন তার নিজের ভাগ্য অন্যের হাতে। আবার সিংহাসনেও বহু বছর পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। অটোমানদের বিরুদ্ধে আবারও একজন শক্তিশালী শাসকের প্রয়োজন দেখা দিলে ভ্লাদকে মুক্তি দেওয়া হয়। 1476 সালে তিনি আবার ওয়ালাচিয়ার সিংহাসনে ফিরে আসেন, কিন্তু এই রাজত্ব ছিল খুবই সংক্ষিপ্ত। মাত্র কয়েক মাসের মধ্যেই তার বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু হয়। ভ্লাদের রহস্যময় মৃত্যু। 1476 সালের শেষের দিকে এক যুদ্ধে ভ্লাদ নিহত হন। তার মৃত্যু নিয়ে ইতিহাসে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। কিছু সূত্রে বলা হয় তিনি অটোমান সেনাদের হাতে নিহত হন, আবার অন্য কিছু বিবরণে বলা হয় যুদ্ধের বিশৃঙ্খলায় নিজের সৈন্যরাই ভুলবশত তাকে হত্যা করে। আবার এমনও বলা হয় যে তার কাটা মাথা অটোমান সুলতানের কাছে পাঠানো হয়েছিল, যাতে নিশ্চিত হওয়া যায় ভয়ঙ্কর সে রাজা আর বেঁচে নেই। তবে তার দেহ কোথায় সমাধিত করা হয়েছিল তা আজও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এটুকু জানা গেছে তার সেই কাটা মাথা নাকি সেই অটোমান সাম্রাজ্যের 40 দিন পর্যন্ত সেই খুঁটিতে বিদ্ধ করে অটোমান সাম্রাজ্যের গেটে ঝুলিয়ে রাখা হয়েছিল, যাতে সেখান থেকে মানুষ শিক্ষা নেয়। ভ্লাদের মৃত্যুর 4 শতাব্দীরও বেশি সময় পরে 1897 সালে আইরিশ লেখক ব্রাম স্টোকার একটি উপন্যাস লেখেন, ড্রাকুলা। এই উপন্যাসের রক্তপিপাসু ভ্যাম্পায়ার কাউন্ট ড্রাকুলার নাম নেওয়া হয়েছিল ভ্লাদের পারিবারিক উপাধি ড্রাকুলা থেকে। তবে ইতিহাসবিদরা মনে করেন উপন্যাসের চরিত্রটি সরাসরি ভ্লাদের জীবনের প্রতিচ্ছবি নয়। স্টোকার তার নাম থেকে অনুপ্রাণিত হলেও ভ্যাম্পায়ারের কাহিনী মূলত সাহিত্যিক কল্পনা। তবুও এরপর থেকে ভ্লাদ দ্য ইম্পালারের নাম চিরদিনের জন্য ড্রাকুলা কিংবদন্তির সঙ্গে জড়িয়ে যায়। ভ্লাদ কি একজন পিশাচ ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক শাসক যিনি নিজের দেশকে রক্ষা করতে ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাসবিদদের মধ্যে বিতর্কের বিষয়। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত, ভ্লাদ দ্য ইম্পালার ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিতর্কিত শাসকদের একজন। আর তার নাম উচ্চারণ করলেই আজও মানুষের মনে ভেসে ওঠে রক্ত, খুঁটির বন আর মৃত্যুর এক বিভীষিকাময় সাম্রাজ্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অবশ্যই এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।